সেই ছেলেটা রুহি, মীরা এবং টুইঙ্কেল যে হাসপাতালে ভর্তি ছিল সেখানেও এসেছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে ওশান। সে এসে প্রবেশ করেছিল মীরার কেবিনে। অতঃপর ঘটল সেই সর্বনাশা কাণ্ড। ছেলেটা টুইঙ্কেলকে দেখভাল করা নার্স দুটোকেও হাত করেছিল, কষ্ট দিতে চেয়েছিল মেয়েটাকে। রুহিকেও মেরে ফেলার পরিকল্পনা করেছিল। তবে তার আগেই ওশান সবকিছু আয়ত্তে আনার চেষ্টা করেছে। রুহি টুইঙ্কেল সুস্থ হয়ে ওঠাতে তাদের বাসে এনে বাসার বাইরে সর্বপ্রথম সুরক্ষা দেওয়ার স্বার্থে গার্ড রেখেছে 3 জন। মীরাকে ভর্তি করিয়েছে এখানকার আর্মি হাসপাতালে মীরা সম্পূর্ণরূপে সুরক্ষিত। তবে এখানে ভর্তি করাতে কিছুটা হলেও বেগ পেতে হয়েছে ওশানকে। টুইঙ্কেল এখন অনেকটাই স্বাভাবিকতা। রুহি সুস্থ, মাসুমকে এলোমেলো শুধু মীরা। টুইঙ্কেল এখন নিয়ম করে স্কুলে যায়, বিকালে বন্ধুদের সাথে খেলাধুলা করে। সায়ান্ন হলে রুহির সঙ্গ, অতপর রাত্রি নামলে ওশানের সাথে তার জম্পেশ আড্ডা বসে। শত কষ্ট হলো ওশান কোনোরূপ ক্যাম্প থেকে সময় বের করে রাতে আসে টুইঙ্কেলের কাছে। ও ঘুমিয়ে গেলে রওনা দেয় মীরার নিকট। মীরার কাছে মাঝরাত পর্যন্ত থেকে সেখান থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে চলে যায় আবার ক্যাম্পে। প্রতিদিনকার মতো আজ ওশান সালাত আদায় করতে প্রস্তুতি নিল। সালাত শেষে সে শেষবারের মতো মীরার মুখশ্রী দর্শন করে আলতো করে মীরার গাল ছুঁয়ে দিয়ে বেরিয়ে গেল। প্রভাতের আলো ফুটতে শুরু করেছে। ভোর হওয়ার পূর্বেই তাকে ফিরতে হবে ক্যাম্পে, না হলে বিশাল সমস্যা। তমসা বিরাজ করা ছোট্ট কক্ষ হতে ভেঙে ভেঙে ভেসে আসছে কারোর আকুতি মিনতি। বাঁচার জন্য প্রবল আকাঙ্ক্ষা তার কণ্ঠে নিপুলভাবে প্রকাশ পাচ্ছে। দরজার এপাশে দাঁড়িয়ে ওশান ঠোঁট বাঁকিয়ে হেসে ফেল। হাতে তার প্রিয় সেই ছোট্ট ছুরিটা। দরজায় এক প্রকার লাথি মেরে ভেতরে প্রবেশ করল ওশান। তার থেকে 3 ফুট দূরে দাঁড়িয়ে তীব্র কাঠের চেয়ারে বসে সামনে তাকিয়ে তীব্রের দৃষ্টি অনুসরণ করে ওশান সেদিকে তাকালো। পরপর হাঁটা ধরল সেদিকের উদ্দেশ্যে। হাঁটু গেড়ে রক্তাক্ত অবস্থায় বসে আছে কেউ। পুরো দেহ তার রক্তাক্ত, রক্তিম তরল দ্বারা রঞ্জিত তার পরনের পোশাক। ওশান লম্বা কদম ফেলে ছেলেটার গলার পিছনে হাত দিয়ে চুল মুঠো করে ধরল। মুখশ্রী গম্ভীরতা টেনে তুমুল আক্রোশ নিয়ে হুঙ্কার ছেড়ে বলল, তোকে কে পাঠিয়েছে? উষা, জলদি বলবি। সময় 1 মিনিটেরও কম। তীব্র শার্টের হাতা ঝাড়া মেরে উঠে দাঁড়ালো, বলল, দোস্ত, ইংলিশ না স্প্যানিশে বল। এটা ইংলিশ বুঝে না তেমন। আমি স্প্যানিশ ভাষা পারি না, তাই কোনো কথা এখনো বের করতে পারি নাই। মাত্র অতিরিক্ত বিরক্তিমাখা নজরে এক পলক তীব্রকে দর্শন করে ওশান ফের দৃষ্টি ফেল ছেলেটার প্রতি। ভীতিগ্রস্ত নয়নি কেমন হাঁসফাঁস করছে সে। ওশান স্প্যানিশে বলল। ছেলেটা জবাব দিচ্ছে না দেখে হাতে সে ধারালো ছুরিটা ছেলেটার বাম হাতে ঢুকিয়ে দিল। তীব্র যন্ত্রণায় ছারখার হয়ে সে এবার স্বীকার করল উষাই তাকে পাঠিয়েছে। তাকে বলা হয়েছিল ইরফাত, টুইঙ্কেল, রুহি এবং মীরা এই 4 জনকে জানে মেরে ফেলতে। কারণটা জানতে চাইল না ওশান, সেটা সম্পর্কে অবগত সে। কেন ওষা এমন করেছে তা সে জেনেছে কদিন পূর্বে। ওশান হাতে ছুরিটা ছেলেটার কণ্ঠনালী বরাবর 2-3 বার ঢুকিয়ে নিথর মৃতদেহটাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল ক্ষীণ দুয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওশান অপরাহের দিকে এসেছে হাসপাতালে। তার উচ্চাটন মন আজ হুট করে আনচান করছে। ছটফটিয়া অন্তরালকে শিথিল করার প্রয়াসে মীরার নিকট ছুটে আসা। ডাক্তারের সাথে একবার কথা বলে ওশান আসলো মীরার নিকটবর্তী। ক্লান্ত দেহ নিয়ে শুয়ে পড়ল মীরার পাশে। অতঃপর কাত হয়ে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল মীরার পানে। অন্তঃকরণ অস্থির তুমুল। এ বুঝিয়ে আখি জোড়া উন্মুক্ত করল মীরা। কিন্তু কই, কিসের কি? সেই তো সব একই। আর কত অপেক্ষা। ওশান উঠে বসলো, কক্ষ জুড়ে পদাচরণ করলো, ফের এসে বসলো মীরার পাশে। তারপর কি হলো কে জানে। নিস্তব্ধ কামরায় সবকিছু এলোমেলো হতে লাগলো। এতদিন নিস্তব্ধ রূপে থাকা মীরার শ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে। অক্সিজেন মাস্ক লাগানো সত্ত্বেও শ্বাস নিতে তার ভীষণ কষ্ট হচ্ছে। ওশান অস্থির উন্মাদ হলো। হন হয়ে ডাক্তার ডাকলো। প্রায় 5 জন ডাক্তার উপস্থিত কামরায়। সকলের মুখশ্রীতে চিন্তার ছাপ। ফারা মীরাকে চেক আপ করে বলল, রিকভার টাইম স্যার। এই সময় হয় সে চোখ খুলে স্বাভাবিক হবে, নয়তো চিরতরের জন্য শ্বাস নেওয়া বন্ধ করবে। প্রে ফর হার। ওশান ব্যাকুল হলো। চটজলদি উঠে
অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে বসলো। প্রতিটি সিজদায় আল্লাহর নিকট তার আর্জি মীরা সুস্থ হয়ে উঠুক তার মীরাবতী। বদলে তার জীবন চলে যাক, তবু মাদকতা সুস্থ হোক। মীরা যেদিন হতে ওশানের জীবন হতে নিরবিচ্ছিন্ন হয়ে স্তব্ধতার রাজ্যে পাড়ি দিল, সেদিন হতেই ওশান এক বাজে অভ্যাসের সাথে লিপ্ত হলো। যে ছেলে সিগারেট দেখলেই ঘৃণায় গা গুড়িয়ে আসতো, সেই ছেলে এখন দিনকে দিন সিগারেট খাওয়া রপ্ত করেছে দারুণভাবে। বর্তমানে বিষণ্ণ সব পোহর ওশানের কাটে সিগারেটের সাথে। যখনই সে ক্যাম্পে ট্রেনিং দেওয়া হতে বিরতি নিয়ে তখনই সুযোগ বুঝেই ক্যাম্পের বাহির এসে সিগারেটের প্যাকেট খালি করে। সিগারেটের এলোমেলো ধোঁয়ার মতোই তার জীবন, সব কিছুই অবিন্যস্ত, কিছুই ঠিক নেই, কিচ্ছুটি না। মীরাকে শান্ত করার জন্য ইনজেকশন পুশ করা হয়েছে। কোমায় থাকা পেশেন্টের রিকভার টাইমে উত্তেজিত হওয়া ক্ষতিকর তার জন্য। মীরাকে ইনজেকশন পুশ করার পর সে আগে নাই নিশ্চুপ হয়ে গিয়েছে। ওষুধের প্রতিক্রিয়া কাটার পর দেখা যাবে কি হয়। ওশান অস্থির হয়ে শ্বাস রুখে বাহিরে চলে এসেছে। বাহিরে আসার পর থেকে একের পর এক সিগারেট শেষ করে পায়ের কাছে স্তূপ জমিয়েছে। সে এখনও হাসপাতাল থেকে অদূরে নির্জন এক স্থানে বসে। মানসিক টানাপ্রণে মস্তিষ্কের নিউরন এখন অস্থিতিশীল। উচ্চাটান সিগারেটের প্যাকেট শূন্যের কোঠায়। উশান হুঁশে ফিরল, হাত দুটো ধুলো ঝাড়ার মতো করে উঠে দাঁড়ালো। পায়চারি করতে করতে ভাবল কিছু, যে ভাবনার গভীরতা অনেক। পকেটে পুরে রাখা তার ফোন হঠাৎ কেঁপে উঠল। ওশান পায়চারি থামিয়ে ব্যস্ত হাতে ফোন বের করে কিলোয়ার্ডা ফোন দিয়েছে। বিন্দুমাত্র সময় অপচয় না করে ওশান ফোন রিসিভ করে চট করে কানে লাগালো। অপসতে গমগমে সুরে তৎক্ষণাৎ ফাড়া বলে উঠল, স্যার মীরা, সে চোখ খুলেছে, আপনাকে দেখতে চাচ্ছে স্যার, জলদি ফিরে আসুন। নিস্তব্ধতা বজায় স্থান তিটে ছোটখাটো বিস্ফোরণ ঘটে গেল, তবে তা ওশানের অন্তঃস্থলে। হাতের ফোনটা কোনো মতে পকেটে পুরে সে পাগলের মতো দৌড়ানো শুরু করলো। আশ্চর্য, পথটা এত দীর্ঘ হলো কি করে? ফাড়া ফোন কেটে মিটিমিটি হাসছে। সে আজ খুশি, ভীষণ রকমের খুশি। রুষ্ট চিত্র তার মন প্রাণ আজ উজাড়। এই 6টা মাস মীরা তার আন্ডারে ছিল। প্রতিটা লহমা সে দেখেছে। ওশান যখন মীরার নিকট থাকতো তখন ছেলেটা কেমন করে ছটফট হাঁসফাঁস করত, কষ্ট পেয়ে দুমড়ে মুচড়ে যেত, তা ঢের বুঝতে পারত ক্লিওরা। আজ যখন মীরার জ্ঞান ফিরল, চোখ খুলে তাকালো মেয়েটা, কাপা ঠোঁটে এলোমেলো করে ওশানের নাম নিল। তখন ক্লিওরা বুঝে নিল আসলে এই ভালোবাসা সুন্দর, স্বচ্ছ এবং পবিত্র। লিফটে জায়গা পেল না ওশান, পর্যাপ্ত মানুষে ভরপুর হয়েছে তখন সেই আধুনিক যান্ত্রিক কক্ষটা। লিফটের কথা ভুলে ওশান উঠে পড়ে ছুটল সিঁড়ির দিকে। 17 তলায় সে উঠে এলো বিনা ক্লান্তি। তাই উঠে এসে ক্লান্ত তার রেশ তার মুখশ্রীতে খুঁজে পাওয়া গেল না, বরঞ্চ অদৃশ্য এক রুষ্ট চিত্র বক্ষ স্থল ভরা লুকিয়ে রাখার চরম খুশি। তাই ফুটে উঠল মীরার কেবিনে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো সে। 2-3 জন ডাক্তার দাঁড়িয়ে, মীরার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে তারা। ওশান মীরার পানে দৃষ্টিপাত ফেল। মেয়েটা পিটপিট করে তার দিকে তাকিয়ে আছে। এত মাস পর চোখ খুলো। বাইরের তীব্র রোশনির কারণে ঠিকমতো সে তাকাতেও পারছে না। ফারা বুঝলো বিষয়টা। সে গিয়ে লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালালো। তারপর উপস্থিত ডাক্তারদের নিয়ে বেরিয়ে যেতে যেতে ওশানকে উদ্দেশ্য করে বলল, আপনি লাকি স্যার, খুব লাকি। তোমার এই সিচুয়েশন থেকে মূলত কেউ সুস্থ রূপে বেঁচে ফিরে না, কিন্তু মীরা ফিরেছে সুস্থ রূপে। খেয়াল রাখবেন ওর। মীরা নড়াচড়া করার চেষ্টা করছে কিন্তু পারছে না কিছুতেই। বলা চলে নড়াচড়া কিভাবে করে সে ভুলে গিয়েছে। ওশান তস্ত্র পায় এগুলো। পা দুটো তার এত কাঁপছে কেন? এত ধীরাচলে চলে। মীরাবতীকে জাপটে ধরে আদর দিতে হবে না, বকুনি দিতে হবে না? মেয়েটা এত এত কষ্ট দিল তাকে, বদমাইশ। মীরার মুখে লাগানো অক্সিজেন মাস্ক, হাতে লাগানো স্যালাইনের ক্যানুলা, আরও যাবতীয় সব কিছু খুলে দিয়ে নার্স চলে গেল। ওশান পরপরই মীরার পাশে বসলো। মীরার হাড্ডিসার গাল দুটো নম্র কমল হাতে ছুঁয়ে দিল, কম্পয়মান হাতে। কণ্ঠনালী দ্বারা সে শব্দ উচ্চারণ করতে পারছে না কিছুতে। শব্দ জোট বেঁধেছে গলায়। সর্বপ্রথম নীরবতা কাটালো মীরা। খুব কষ্টে আঠালো নাই অধৈর্যরা প্রসারিত করে ভাঙ্গা গলায় সে বলল, আমাকে একটু উঠিয়ে বসান না। ওশান তাই করলো। মীরাকে ধরে আদর্শ করে বসিয়ে দিল। কত মাস পর
মীরা উঠে বসলো, মাথা চক্কর দিতে নিলেও সে নিজেকে সামলালো। সামনে বসে থাকা নিস্তব্ধ মূর্তি নাই পাথর মানবটার বুকে হুমড়ি খেয়ে পড়লো। দুহাতে জোর নেই বলা চলে, তবুও অবশিষ্ট শক্তি দিয়ে সে উষানের পিঠ খামচে ধরল। ধারালো আঘাত, অস্পষ্ট স্বরে আর্তনাদ করে পুরোপুরি শান্ত হলো উষান। মীরার পিঠে সে এক হাতে রাখলো, অন্য হাত দিয়ে মীরার গাল ধরে নিজের দিকে ফেরালো। মেয়েটার ঠোঁট দুটো কেমন অবিরত কাঁপছে, কাঁদবে বোধ হয়। আঁকি দুটো কেমন টলমলে হয়ে। দীর্ঘ 6 মাস আমায় নরক যন্ত্রণা দিয়েছ মীরা। এই যন্ত্রণার উপশম দাও এবার। একটু আদর করি, জাস্ট একটুখানি। কণ্ঠ জমাত। মীরা নতজানু হলো, স্বগোক্তি করে বলল, লজ্জ লোক। এত লজ্জার কথাটা সে মুখে বলে কি করে? লোকটা কি বুঝে নিতে পারে না তার ইশারা? হাই, মীরার অন্তঃকরণ বার্তা বোধ করি উষান বুঝে নিল চট করে। সে মাথা নিচু করে অধর চলো মীরার কালে। অনবরত আদরে স্পর্শ এঁকে দিল সময় নিয়ে। মীরা তখন গুটিসুটি মেরে এমন ঝঙ্কার তোলা আদর পেয়ে ঘন ঘন শ্বাস ফেলে উষানকে ঠেলে দেওয়ার চেষ্টায় সে ব্যর্থ হলো। উষান খপ করে তার হাত ধরে ফেলে হিসিয়ে বলল, আজ না মীরাবতী, আজ বাধা দিও না। বাধা দিলে উষান রেজওয়ান সেই বাধা মানবে না। বাদামি রঙের মীরার ওষ্ঠাধর। উষান আলতো করে ছুঁয়ে দিল মীরার অধর জোড়া। আঙ্গুল দিয়ে 2-3টে প্রগাঢ় চুমু খেয়ে উষান মীরার জীর্ণশীর্ণ দেহটাকে নিজের সাথে আলতো করে জড়িয়ে ধরে রাখল। এ তো এতদিনে ছটফট করার হৃৎপিণ্ড হৃদস্থলে উৎপত্তি হওয়া বেসামাল ঝড় আজ এতদিন পর শিথিল হলো। কতক্ষণ এভাবে উষ্ণ আলিঙ্গনে নিবদ্ধ হয়ে কেটে গেল দুজনের কারোরই জানা নেই। তবে একসময় মীরা এই আলিঙ্গন ছেড়ে মুক্ত হয়ে শটান হয়ে বসল, অবলোকন করলো উষানের প্রতি। উষান তখন প্রশ্নবিদ্ধ নজরে তাকিয়ে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে? দূরে সরে গেলে কেন? কাছে এসো। উষানকে খুঁটিয়ে খুঁটিয়ে দর্শন করতে ব্যস্ত মীরা। সে উষানের বলা বাক্যটা শ্রবণ করেও সে উষানের কাজ ঘেঁষল না। কিছুক্ষণ পর ভাঙ্গা গলায় প্রশ্ন করলো, কতদিন ধরে খাওয়া দাওয়া করেননি? উত্তর শার্টের কলার ঠিক করলো উষান। মীরাকে আলতো হাতে টান দিয়ে নিজের কাছে এনে ফের আলিঙ্গনে আবদ্ধ করলো। উত্তর দিল না কোনো। মীরা তাতে ক্ষুব্ধ হয়, পুনরায় জিজ্ঞেস করে, দিচ্ছে না কেন? এতদিন ঘুমালে, ঘুম থেকে উঠেই এত রাগ? শান্ত হও। আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন। নিজের এই অবস্থা করেছেন কেন? আপনাকে দেখে মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া সন্ন্যাসী প্রেমিক। সত্যি করে বলুন তো, আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনি অন্য কোনো মেয়ের সাথে রিলেশন ছিলেন? উষানের উচিত মীরাকে ধরে এখন চড়ানো। ইচ্ছেও হলো তাই, কিন্তু ইচ্ছে বাস্তবায়ন করলো না সে। রুষ্ট চাহনি নিক্ষেপ করে সে গর্জে উঠল, বলল, উল্টাপাল্টা কথা বলবে না মীরা। তুমি জানো না আমার এই অবস্থা কেন? হ্যাঁ। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। মীরা বুঝলো সে এই বিষয়ে আর কথা বাড়ল না। মিনিট খানেক পর নিম্ন সুরে বলল, ভাত নিয়ে আসুন। খিদে পেয়েছে? খাবে? তো ভাত কি আমি ভূতের জন্য আনতে বলছি? কি হয়েছে? কেবিন থেকে চলে গেল উষান। মীরা তার উত্তর গায়ে মাখল না। রাগ লেগেছিল যদিও, তবুও চলে গেল। মীরা সেখানেই কোনো মতে ঠ্যাস দিয়ে বসে রইল। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই বোধ হয়ে, বসেও থাকা যাচ্ছে না। হাত পা কেমন তিত্তির করে কাঁপছে। উষান ফিরে আসলো 15 মিনিটের মাধ্যমে। চোখ মুখ তার আধারে বিলীন। মীরা তা দেখে চট করে বলল, উষান মন খারাপ নিয়ে প্রতি উত্তর করে, খাবার খেতে পারবে না এখন মীরা। ডাক্তার নিষেধ করলো, বলেছে এখনই খাওয়া ঠিক হবে না। 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে। পারবে না? খুব বেশি ক্ষুধা পেয়েছে? মীরা মৃদু হেসে বলল, ভাত কি আমি আমার জন্য আনতে বলেছি? এদিকে ভুরুদয়ের মধ্যে ভাঁজ ফেল উষান। ভারী কণ্ঠে বলল, তাহলে এদিকে আসুন। উষান এগুলো খাবার প্যাকেট মীরার হাতে ধরিয়ে দিল। ভাত আনেনি উষান, ফ্রাইড রাইস এনেছে। তাছাড়া এখানে এ সময় আপাতত ভাত পাওয়া সম্ভব নয়। মীরা চামচ করে কিছুটা রাইস তুলে নিল। উষানের মুখের সামনে তুলল চামচ, জেদ ধরে বলল, হ্যাঁ করুন তো জলদি, আমি খাইয়ে দিব আপনাকে। নিষেধ করবেন না, আপনার কথা আমি শুনবো না। আপনার হাতে খাওয়ার সুযোগ আমি কিছুতেই মিস করব না ম্যাডাম। চামচে খাবার তুলে এক নাগারে উষানকে খাওয়াচ্ছে মীরা। তার হাত দুটো কাঁপছে প্রবল। কাঁপাকাঁপি থামানোর প্রবল চেষ্টা করছে মীরা। লোকটা নিশ্চিত তার কাঁপা হাত দেখলে আর
খাওয়াতে দেবে না। এটা আপাতত চাচ্ছে না মীরা। ওশানকে কতদিন পর সে নিজ হাতে খাওয়াচ্ছে। আনন্দের চোটে তার নেত্রকোণে পানি এসে জমেছে। সে কতদিন ভাবেওনি সে যে বেঁচে ফিরবে। ওশান খাচ্ছে আর মীরাকে নিনিমেষে দেখে যাচ্ছে। তার এখনো বিশ্বাসই হচ্ছে না তার সামনে মীরা বসে রয়েছে, তাকে খাইয়ে দিচ্ছে। কাল পর্যন্ত তো এই মেয়েটা এ সময় স্তব্ধতা ধারণ করে ঘুমাচ্ছিল, আর আজ দেখো ওশান ঠিক করলো খাওয়া শেষে সে 2 রাকাত নফল নামাজ পড়বে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের জন্য। ওশানের ট্রেনিং দেওয়া শেষ, এবার তার ঢাকা ফেরার পালা। সব প্রস্তুতি নেওয়া শেষ। তীব্রর সাথে ঢাকা ফিরেছে সে আজ। এখানে ট্রেনিং দিতে সে আর তীব্রই এসেছিল শুধু। ফিরে গিয়ে তাকে গুরুত্বপূর্ণ এক মিশনে যেতে হবে। এই মিশনটার জন্য সে বহুকাল যাবৎ জাতক পাখি নেই অপেক্ষায় ছিল। তখন পরন্ত বিকেল, অনিলের নাম না জানা পুষ্পের চমৎকার ঘ্রাণ, সাথে ডুবন্ত বেলার হলদেটে আলো। বাতাবরণের এই লহমা ওশানের ভীষণ পছন্দের সময়টা আরো আকর্ষণীয় এবং চমৎকার করা যায় প্রিয় মানুষটার দ্বারা। ওশান আর চোখে মীরার দিকে তাকালো। মীরার সামনে তাকিয়ে আছে, তার মুখশ্রীতে রুষ্টচিত্রের বিস্তার। আগের তুলনায় মীরা সুস্থ এখন অনেকটাই। মীরাকে আলগোছে দর্শন করতে করতে ওশানের হঠাৎ মনে হলো এই সুন্দর মায়াবতী রমণীটা তার, একমাত্র তার। বাসন্তী রঙের শাড়ি পরে মীরা, বাতাসে উঠছে শাড়ির আঁচল, আর তার ঘন কালো কেশের দল। কি যে সুন্দর লাগলো এই দৃশ্যটুকু তার। ভালো লাগায় তার বক্ষস্থল কেঁপে উঠল। কি দেখছেন এভাবে? খেয়ে ফেলবেন নাকি? আশ্চর্য! দৃষ্টি সরান। মীরার সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে জিভ কাটল। ছি, কি বললো সে এটা? এই কথাটাই কেন মুখ দিয়ে বের হলো? হাই আল্লাহ, লোকটা কি ভাবছি? কিয়ৎক্ষণ পর ওশানের ভারী কণ্ঠ মীরার কর্ণকুহুরে পৌঁছালো। ভারী কণ্ঠেও লেগেছিল তার রসিকতাই রেশ। খেয়ে ফেলবোই তো জান, একদম আছড়ে কামড়ে খেয়ে ফেলবো, তবে এখন নয়, বাসর রাতে। একটু ওয়েট করো। লাজুক লতাকে ত্রপা ভর করলো না। লজ্জায় অতিষ্ঠ হয়ে কুকড়ে গেল না মীরা। তার মন বিষণ্ণ, তবু আলগোছে ওশানকে চোখ রাঙাতে ভুলো না। হাত দিয়ে ওশানের বাহুতে আলতো করে থাপ্পড় মারল সে। পরপর সামনে হাঁটা ধরল। ওশান একটু ভরকালো। মেয়েটা লজ্জে পেল না যে সে কি ওশানের কথা মনোযোগ সহকারে শ্রবণ করেনি। মেয়েটা ওশানের হাত টেনে ধরে হাঁটা ধরল নির্জন জনমানবহীন এক স্থানে। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতেই প্রশান্তি নিয়ে মীরা বসে পড়ল। ওশান পকেটে 2 হাত ঢুকিয়ে ভূদয়ের মাঝখানে বাজ ফেলে বলে উঠল, এখানে আসলে যে? মীরা শাড়ির আঁচল দিয়ে গলায় কপালে জমে থাকা মুক্তোর দানা নেই ক্ষুদ্র ক্ষুদ্র ঘাম মুছছিল। ওশানের প্রশ্ন শুনে জবাব দিল, রোদ ওখানে অনেক গরম লাগছে, তাই ছায়ায় আসলাম। ওশান তৎক্ষণাৎ ব্যঙ্গ করে বলল, এতক্ষণ তো ঠিকই রোদ দিয়ে হাঁটার জন্য জেদ করছিলে, এখন গরম লাগছে? মীরা বেখালি ছিল। ওশানের কথা কানে তুলল না। এক পর্যায়ে এসে আচানক জেদ নিয়ে বলল, আমিও আজ রাতে আপনার সাথে ঢাকায় ফিরে যেতে চাই। এখানে থাকতে ইচ্ছে করছে না আর। পাগল হয়েছ মীরা? তোমার পড়াশোনা এখানে, ঢাকায় গিয়ে কি করবে? আপনাকে ছাড়া থাকতে পারবো না। মীরা পাশ ঘেঁষে বসলো। ওশান কাছে টেনে নিল মীরাকে, আলতো হাতে ছুঁয়ে দিল মীরার কেশ। বেশ তুলতুলে মেয়েটার চুল, একবার ধরলে বারবার ধরতে ইচ্ছে করে। ওশান খানিকক্ষণ বাদে কণ্ঠের খাট নামিয়ে মেঘমন্দ গলায় বলল, ছেলে মানুষই আবেগী কথা যত সব। আমাকে ছাড়া ছিলে না এতদিন, তাহলে এই কয়েকটা মাস আর কেন থাকতে পারবে না? তোমার যদি পড়াশোনাও না থাকতো এখানে, তবুও আমি তোমায় নিতাম না কিছুতেই। ফিরে গিয়েই আমাকে মিশনে যেতে হবে। উষা, রাহনুমা, এদেরকে আর কতদিন মুক্ত আকাশে উঠতে দেই? ওশানের পরনে কালো শার্টটার বোতাম নিয়ে নাড়াচাড়া করছিল মীরা। ওশানের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করে এবার সে মাথা তুলো। কৃষ্ণবনের মুখশ্রী তার মাত্রা অতিরিক্ত কৃষ্ণ লাগছে এখন। আঁখি দুটো লাল হয়ে একাকার অবস্থা। সে নিজেকে সামাল দিয়ে কন্দন চেপে রেখে বলল, আপনি কি গিয়ে সেই সন্ত্রাসী দলটাকে ধরার কাজে লাগবেন? হ্যাঁ, আমি এখন সেই মিশনের প্রধান দায়িত্ব পেয়েছি, ওইটা আমাকেই হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, ওনারা আমার উপর কেন এমন হামলা করলো? আমি কি করেছি? কি? ওশান সময় নিয়ে দীর্ঘশ্বাস ফেলল।
মীরার এক হাত সে শক্ত করে চেপে ধরে নিজের অধরের কাছে এনে ছোট ছোট চুমু দিল বেশ কয়েকটা। শেষে নিষ্প্রাণ কণ্ঠে বলল, ওরা আমাকে দুর্বল করতে চাচ্ছে। কোনোভাবে জেনেছে তারা আমি ওদের সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছি। মেরে ফেলতে না পেরে দুর্বল করার জন্য নেমেছে এখন। ওরা চাচ্ছে আমি দুর্বল হয়ে পড়ি, ভেঙে পড়ি, আর সুযোগ বুঝে তারা আমাকে মেরে ফেলুক। এটাই ওদের একমাত্র লক্ষ্য এখন। আর আমার দুর্বলতার একাংশ তোমরা তীব্র, টুইঙ্কেল, উজান, যাদের হত্যা করার চেষ্টা করছে এখন। পারবে না আর, চিন্তা করো না। মমতা দীর্ঘ নিঃশ্বাস একরাশ আতঙ্ক আচানক গ্রাস করে নিল অনুভূতির প্রহরটাকে। মীরার মন এখন ছটফটে হয়ে বারংবার নেত্র বেয়ে পানি গড়িয়ে পড়তে চাইছে। ওশানের চিন্তায় এবার বুঝি সে মারা যাবে। লোকটা এত কেন দুর্বল করে দিল তাকে? মীরা শক্ত হলো। এমনভাবে দুর্বল হওয়াটা তাকে মানায় না। না, সে একজন ফ্লাইট লেফটেন্যান্ট এর ওয়াইফ। তাকে ঠিক থাকতে হবে পাথরের মতো শক্ত, যেমনটা ওশান থাকে সর্বদা। কি ভাবছেন ম্যাডাম? নড়েচড়ে উঠল মীরা। ওশানের বক্ষস্থল হতে ভারী মাথাটা উঠিয়ে নিল, দৃষ্টিপাত নিক্ষেপ করল সম্মুখে। ওশান মীরাকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষল, সম্মোহনী গলায় ফুট করে বলল, এত কেন চিন্তা করছো? রিল্যাক্স। আমার কিছু হবে না। এতটা দুর্বল ভাবো আমাকে? দেখবে ঠিকই ফিরে আসবো আবার তোমার কাছে। এবার আমার একটা ইচ্ছে পূরণ করো তো। মীরা নাক টানল শ্লেষের গলায় বলল। কি ইচ্ছে? ওশান অতি আবদার সহিত মিষ্টি কণ্ঠে বলল, একবার আমায় তুমি করে ডাকো প্লিজ। কে জানে আর কখনো তোমার কাছে ফিরতে পারি না কি না। মীরা কন্দন মাখা কণ্ঠে বলল। মাত্রই তো বললেন ফিরবেন, এখন আবার রং পাল্টেছেন কেন বেয়াদ্দব লোক? ওশান হেসে ফেলল। এক গাছি চুল হাতে নিয়ে লম্বা করে শ্বাস টেনে সে ঘ্রাণ নিল। কণ্ঠে আসক্তি মিশি বলল, তুমি ডাকো প্রিয়লতা, একবার ডাকো। মীরা গহীন চোখে তাকালো, মিহি কণ্ঠে শুধালো। তুমি ফিরে আসবে ওয়াদা করো। প্রত্যুত্তর করল না ওশান। সে কাছে টানলো মীরাকে, গভীর করে সময় নিয়ে ওষ্ঠাধর নিজের অধর জোড়া মিশিয়ে দিল। অতপর কিয়দশের নিস্তব্ধতা, নির্জন ভূমিতে শব্দ হলো বৃষ্টি আসছে পড়া। মীরা ওশান ভিজে যুগুতুগু হলো, তবুও বিন্দুমাত্র নড়ল না। টুইঙ্কেলকে হোমওয়ার্ক করাচ্ছে মীরা। পাশে ওশান দাঁড়িয়ে নিজের জামা কাপড় ব্যাগে ঢুকাচ্ছে আর ব্যস্ত গলায় কারোর সঙ্গে আলাপচারিতা করছে। সময় দেখে কল কাটলো দ্রুত। ব্যাগ হাতে নিয়ে ফোনে টাইপিং করে ফোন পুড়ে নিল পকেটে। তারপর সে এগুলো টুইঙ্কেলের নিকট। টুইঙ্কেলকে কোলে তুলে দুই গালে টপটপ চুমুখে বলল, চাচ্চু চলে যাই প্রিন্সেস, টাটা দাও। টুইঙ্কেলের সুন্দর শুভ্র মুখশ্রীতে অমাবস্যার আধার নামলো। অধৈর্যরা ফুলি সে দৃষ্টি ফেল একবার মীরার পানে, পরপর সেও ওশানের গালে দুহাত রেখে প্রশ্ন ছুল। কোথায় যাও চাচ্চু? আমি আর মিষ্টিও তোমার সাথে যেতে চাই। মিষ্টি, বলো যাবে না চাচ্চুর সাথে? যাবে তো প্রিন্সেস, আগে আমি যাচ্ছি, তারপর তুমি আর মিষ্টি যাবে খুব দ্রুতই। তোমার এখন এক্সাম চলছে না? এক্সাম শেষ হলেই তোমাকে নিয়ে যাব। মিষ্টিরও তো এক্সাম না? তোমরা দুজন যখন ফ্রি হবে তখন তোমাদের নিয়ে যাব। ওকে? ওকে চাচ্চু। ওশান মীরার নিকট এগোলো, মীরাকে জড়িয়ে ধরে লম্বা শ্বাস টানলো কয়েকবার। মিহি কণ্ঠে সে বলল, আই উইল মিস ইউ মীরা, আই উইল মিস ইউ। নিজেকে শক্ত করলো মীরা। এমন সময় কাঁদলে চলে? সে দৃঢ় কণ্ঠে বলল, আমরা দ্রুতই আসবো, নিজের খেয়াল রাখবে। জলদি যান, আপনার লেট হচ্ছে। রাত 2টোয় ট্রেন। ওশান চলে গেল তৎক্ষণাৎ। তীব্র ফোন দিয়েছে তাকে। তখন সায়ংকাল। ওশান বাসায় পৌঁছাতেই দিক বিদিক না দেখে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। গভীর তন্দ্রায় সে বিভোর। ওজান মাত্রই রুমে আসলো হাতে পানি গ্লাস নিয়ে। ওশানকে ঘুমোতে দেখে সে ললাটে পরপর কয়েকটা ভাঁজ ফেল। ওশান যদি ঘুমোতই তাহলে তাকে পানি আনতে বলল কেন? আশ্চর্য। ওশান তো খাটাই তাকে দিয়ে। চরম বদমাইশ এই ছেলে। পানি গ্লাস হাতে ফিরে যেতে নিয়েও প্রতিমধ্যে থামল উজান। ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে ভাবল কিছু। তার অধর যুগল কোণে তখন কুটিল হাসি। সে শব্দহীন পাই এগুলো ওশানের নিকট। পানি গ্লাস ভাসমান একটা বরফ নিয়ে যেই না ওশানের শার্ট গলিয়ে ত্বকে স্পর্শ করবে, তৎক্ষণাৎ উপর হয়ে শুয়ে থাকা ওশান পিছন থেকেই তার হাত শক্ত করে চেপে ধরল, উল্টো করে ফেলে দিল তাকে ভূমিতে। ব্যথায় ছোটখাটো চিৎকার দেয় ওজান।
উজান ছিল বিছানার একদম পাশে। সে বালিশ থেকে মাথা উঁচু করে উজানের পানে তাকালো। ভরাট কণ্ঠে বলে উঠল, আমার সাথে চালাকি বেয়াদব। উজান মেঝেতে শুয়েছিল, উল্টো হয়ে পড়াতে নাকে এবং কপালে দারুণ ব্যথা পেয়েছে। যন্ত্রণায় মুখশ্রী কুচকে নিয়ে নাক ঘষল। পরপর ব্যথাতুর গলায় বলল, তুই না ঘুমিয়েছিলি ভাই, আমাকে কি দেখলি আজব তো? নাকি ঘুমের ভান ধরেছিলি আমাকে সাহায্য করার জন্য? তোকে সায়স্তা করতে গিয়ে আমি আমার ঘুম নষ্ট করব? হাহ, তোর পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি স্টুপিড। একটা কাজও তো দেখি ঠিকমতো করতে পারিস না। পুলিশ হয়ে গেলি কি করে ডাফার? উজান হাত উঁচু উজানের গাল বরাবর থাপ্পড় লাগায় পরপর দুটো। উজান ভীষণ রকমের চমকায়। হতভম্ব হয়ে সে মেঝো থেকে উঠে দাঁড়িয়ে বিছানা থেকে দূরে সরে যায় চট জলদি। অতঃপর বিভ্রান্তি নিয়ে বলে, আরে আবার কি করলাম? থাপ্পড় কেন? উজান বালিশে মুখ গুজে প্রত্যুত্তর করল, আমাকে ঘুম থেকে জাগানোর শাস্তি? এখন দ্রুত বের হ আমার রুম থেকে, না হলে এবার তোর হাত পা ভাঙবো। উজান গালে হাত ডলতে ডলতে সামনে এগোলো। গাল জ্বলছে তার, যেন কেউ মরিচ লাগিয়ে দিয়েছে। মেঝে থেকে যেতে যেতে বিড়বিড়িয়ে বলল, হুদাই এইটা বল, আমার গাল দেখলেই তোর থাপ্পড় পায়, তাই ঠাস ঠাস করে মেরে দিস? আমিও দেখে নিব, ভাবি আসুক, ভাবিকে দিয়ে তোকে অত্যাচার করাবো। রুম থেকে বের হতে নিলে উজানের আচানক কনক উড়ে এসে পৌঁছে ভারী কণ্ঠস্বর। তোর ভাবি আমাকে অত্যাচার তো দূর, সে আমায় মিনিটে সেকেন্ডে ভালোবাসবে, আদর করবে। সো এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। হুমড়ি খেয়ে পড়তে নিতে নিজেকে কোনো মতে সামলালো উজান। বুকের টি শার্ট টেনে শুধু ছিটিয়ে ভীতি ভাব দূর করাই প্রয়াস চালালো। রুম থেকে বের হয়ে বক্ষস্থলের মাঝ বরাবর হাত রেখে এসে সন্ধিয়ান গলায় বলল, ভাই রে ভাই, ভাই মানুষ না অন্য কিছু। এত আসতে বলার পরও শুনে কি করে? আশ্চর্য। রেস্টুরেন্ট থেকে মাত্রই ফিরেছে রুহি। মীরা আজ তাদের চাপ ছিল ভীষণ। একই বিশ্ববিদ্যালয়ের এত ক্লাস, পরীক্ষা, ল্যাব, তার উপর রেস্টুরেন্টে কাজের চাপ ছিল আজ বেশি। দুজনের মুখশ্রীতে ক্লান্তির ছাপ এঁটে সেটে আছে। ঘমাক্ত শরীর নিয়ে রুহি নিজের বিছানায় শুয়ে পড়ল। মীরা ছুটল তোয়ালে হাতে ওয়াশরুমে শাও নিয়ে, তবে সে বিশ্রাম করবে। টুইঙ্কেলকে আদর করে মীরা সবে এক সেট পোশাক নিয়ে বাথরুমে প্রবেশ করেছে। টুইঙ্কেল ফ্যাল করে রুহি মীরাকে দর্শন করে ছুটল রান্নাঘরে। টুল টেনে তার উপর দাঁড়িয়ে এসে সুন্দর করে লেবু কাটলো। দুটো গ্লাসে পানি ভরে তাতে লেবুর রস চিনি মিশ্রিত করে লেবুর শরবত বানালো। রুহি মীরা বাইর হয়ে ক্লান্ত হয়ে ফিরেছে। টুইঙ্কেল তার টিচারদের কাছ থেকে শুনেছে বাইর থেকে ক্লান্ত হয়ে ফিরলে লেবুর শরবত খেতে হয়, তাহলে ক্লান্তিভাব কিছুটা হলেও দূর হয়, দেহে সতেজতা আসে। গ্লাস দুটো ট্রেতে রাখলো টুইঙ্কেল। তারপর টুল থেকে নেমে কাপা কাপা পায়ে এগুলো সামনে পড়ে যাই গ্লাস, তবু সামলে নিল সে কোনো মতে। কিছুতেই গ্লাস দুটো পড়ে যেতে দিল না। টুইঙ্কেল যখন রুমে এসে পৌঁছালো তখন মীরা বেরিয়েছে ওয়াশরুম থেকে। আয়নার সামনে দাঁড়িয়ে তখন সে চুল শুকাচ্ছিল হেয়ার ড্রাই দিয়ে। টুইঙ্কেল তার হাতে ট্রে টেবিলে রাখলো। তাকে এখনো দুজন দেখেনি। সে একটা গ্লাস নিয়ে দৌড়ে দিল মীরা নিকট। মীরা পেছন ফিরে বলে উঠল,